হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা বড় প্রশ্ন করব। 40 নম্বরের প্রশ্নগুলো আজকে আমরা করব। তোমাদের অনেকেই প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি ইংলিশে লেখাচ্ছেন, বাংলা লেখালে খুব সুবিধা হতো। দেখো, একটা কথা আমি বলবো, তোমরা সব থেকে ভালো এটা ট্রান্সলেশন করে নাও নিজের মতো করে। কেন নিজের মতো করে করতে বলছি? নিজের মতো করে ট্রান্সলেশন করলে তোমার অনেকদিন মনে থাকবে, বুঝতে পারলে? এবং এটা অনেক বেশি সুবিধা হবে। যে কোনো একটা বাজার থেকে বই কিনে এনে সে নোট ঝাড়া মুখস্থ করে দিয়ে পরীক্ষা দেওয়া আমার মনে হয় না যে ইট উইল ওয়ার্ক আউট আল্টিমেটলি। সব থেকে ভালো এই যে আমি বলছি বাংলায় এটাকে বুঝিয়ে দিচ্ছি, ট্রান্সলেশন করাচ্ছি। তাছাড়া ইউটিউবের উপর দেখবে সাবটাইটেলের সিসি বাটন আছে, তুমি ওটাকে ক্লিক করলে তুমি এখানে বাংলায় উঠতে লাগবে। তো তোমার ওখান থেকেও তুমি বাংলা করে নিতে পারবে। সব থেকে ভালো নিজের মতো করে লেখা, এর থেকে ভালো কিছু হতে পারে না। কারণ এটা তোমার আলটিমেটলি মনে থাকবে যে আমি কি লিখেছি, বুঝতে পারছো? তো আমার মনে হয় যে সুবিধা হবে যদি তুমি ট্রান্সলেট করে নিতে পারো, সব থেকে ভালো। দেখো, analyze the circumstances in which nationalism emerged as a major factor in the political life of India in the second half of the 19th century. WBCS 2023 এর প্রশ্ন এটা। WBCS 2023 এর প্রশ্ন এটা। প্রশ্নটা কি বলছে? সেই সমস্ত সার্কামস্টেন্স গুলোকে আলোচনা করো যেটাই আলটিমেটলি কোথাও যেন পলিটিক্যাল রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কোন কোন ঘটনাগুলো ঘটেছিল, ঠিক আছে? আবার কখন দেখো কি বলছে, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরির সেকেন্ড হাফে, মানে 1850 এর টাইমের আশপাশ, তাই না? দেখো, এবং সিমিলার প্রশ্ন কিন্তু ইউপিএসসি 2021-এও এসেছে। হোয়াট ওয়ার ভেরিয়াস ওয়েজ ইন হুইচ ন্যাশনালিজম ম্যানিফেস্টেড ইটসেলফ ইন ইন্ডিয়া ডিউরিং দ্য কলোনিয়াল রুল? কোন কোন ধরনের রাষ্ট্রীয়তাবোধের, হ্যাঁ, যে জিনিসগুলো ঘটেছিল যেটা নিজে নিজে ম্যানিফেস্ট করছে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে? কোন টাইমে? কলোনিয়াল রুলে, ব্রিটিশ সরকারের টাইমে। ঠিক আছে, এর উত্তর তুমি মোরলেস সিমিলার উত্তর তো আসবে। দেখো, nationalism is an ideology and movement which advocates the interest of a particular nation. রাষ্ট্রীয়তাবোধ কি? দেশাত্মবোধ কি? দেশের প্রতি যে ভালোবাসা, এটা এক ধরনের চিন্তাধারা, একটা আইডিওলজি, একটা অভিযান যেটা নিজের দেশের স্বার্থের কথা বলে আমাদের আমাদের দেশের কি করে ভালো হবে, ঠিক না? স্পেশালি with the objective of gaining and maintaining nation's sovereignty over its homeland. মানে কি? যে আর উদ্দেশ্যটা কি? এই যে অভিযান, এই যে আইডিওলজির এর উদ্দেশ্যকে আলটিমেটলি অর্জন করা। কি অর্জন করা? আমাদের যে সভারেন্টি, যে আমাদের যে রাষ্ট্রের যে সভারেন্টি, যে অনারশিপ, যে মালিকানা, যার মানে আমাদেরকে কেন বাকিরা হস্তক্ষেপ করবে? আমরা কিছু করব কেন বাকিদের আমরা কথা শুনবো, ঠিক না? আমাদের নেশন সভারেন্টি, সার্বভৌমিকত্ব, ঠিক না? এটা আমরা মেনটেন করব, ঠিক আছে, নিজেদের দেশের উপর। India's response towards the colonial establishment for its ill-conceived policy and atrocities is in the form of national movement with the spirit of nationalism. আমাদের এই যে রাষ্ট্রীয়তাবোধ কিভাবে এলো? আমাদের যে রেসপন্স কলোনিয়াল এস্টাবলিশমেন্টের প্রতি ব্রিটিশ সরকারের এগেনস্টে, তাদের যে ইল কনসিভ পলিসি, এমন কিছু তারা পলিসি নিয়ে এসছে যেটা কিন্তু তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো নয়। তার সাথে তাদের যে অ্যাট্রসিটিস, তাদের যে অত্যাচার আমাদের উপরে, এই তাদেরকে রেসপন্স দিতে গিয়ে আমরা একটা ন্যাশনাল মুভমেন্ট শেপ নিলাম। আমরা একটা রাষ্ট্রীয় অভিযানে একটা দেশের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আমরা শো করলাম উইথ দ্য স্পিরিট অফ ন্যাশনালিজম। এবং তার সঙ্গে কি রাষ্ট্রীয়তাবোধের স্পিরিট নিয়ে, রাষ্ট্রীয়তাবোধের উন্মেদনা, আবেগ নিয়ে। The second half of the 19th century saw the national consciousness and the rise of an organized national movement in India. আমরা 19th century সেকেন্ড হাফে দেখতে পাচ্ছি যে আমাদের একটা রাষ্ট্রীয়তা বোধের যেই ভাবনা চিন্তা সেটা কিন্তু বিকাশ হচ্ছে এবারে, এবং তার সাথে একটা অর্গানাইজড মুভমেন্ট আমরা শুরু করলাম, তাই না? The factors which instigated or provoked national consciousness among Indians are as follows. যে সমস্ত ফ্যাক্টরস গুলো আমাদেরকে রাষ্ট্রীয়তাবোধের, রাষ্ট্রবোধটাকে জাগ্রত করে, ইনস্টিগেট করে, প্রভোগ করে, উত্তেজিত করে, হ্যাঁ, সেটা আমরা নিচে আলোচনা করব। দেখো, রিভল্ট অফ 1857, 1857 ক্রান্তি, তোমরা জানবে, খুব ইম্পর্টেন্ট।
The revolt of 1857 and mutiny in Assam had been the spark of the national conscience among Indians against the British. B.D. Savarkar called 1857 revolt as the first war of independence. 1857 ক্রান্তি এবং তার সাথে আসামের যে মিউটিনি, যে বিদ্রোহ, এটাই কিন্তু রাষ্ট্রীয়তার চেতনার একটা স্পার্ক হিসেবে কাজ করে, ঠিক আছে, জ্বালানি হিসেবে কাজ করে আমাদের ভারতীয়দের মধ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। বিনায়ক দামোদর সাভারকর এটিকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামীর যুদ্ধ বলেছেন, দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে আখ্যায়িত করেছে কে? বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট হচ্ছে সিভিল রেবেলিয়ন। মানুষের তরফ থেকেও কিন্তু কিছু রেবেলিয়ন আমরা দেখতে পেয়েছি, দেখবো কি কি। ওহম রিভল্ট আছে, খাসি রিভল্ট আছে, সিং ফোর্স রিভল্ট আছে, কুকি রিভল্ট আছে, বিদ্রোহ আছে। এই সমস্ত বিদ্রোহগুলোর কারণ হচ্ছে দে হ্যাড হিউজ রেজেন্টমেন্ট ফর দ্য ব্রিটিশ। ব্রিটিশ সরকারের জন্য এদের ভীষণ রাগ ছিল, ক্ষোভ ছিল। রেজেন্টমেন্ট মানে তোমরা জানবে ক্ষোভ, তাই না? ইট সেভ দ্য সেন্স অফ ন্যাশনালিজম ইন ফ্রন্টিয়ার টেরিটরি অ্যালং উইথ দ্য রাইজ ইন দ্য মেনল্যান্ড এরিয়া। এটা ঠিক যে এইগুলো অনেকটা ফ্রন্টিয়ার টেরিটরিতে, অর্থাৎ পার্শ্ববর্তী এলাকাতে, ফ্রন্টিয়ার টেরিটরিতেই এটা অনেক বেশি পরিমাণে ন্যাশনালিজমটাকে করে সেভ করেছিল, রাষ্ট্রীয়তাবোধটাকে জাগিয়েছিল। কিন্তু এটাও ঠিক, এইসবের জন্য আমাদের মেনল্যান্ডে, অর্থাৎ ভারতের যে সাধারণ মানুষ, সেখানেও কিন্তু এর প্রভাব পড়ে। তারাও কিন্তু বুঝতে শিখে যে ব্রিটিশ সরকার আমাদের সাথে কি অন্যায় না করছে। এবং আমাদের মধ্যেও মেনল্যান্ড যে সমস্ত মানুষরা রয়েছে, ভারতের মধ্যে যে মানুষ, তারাও কিন্তু বুঝতে পারছে যে আমাদের মধ্যে রাষ্ট্রীয়তাবোধের চেতনার এবারে প্রয়োজন আছে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। 3 নম্বর আমরা পড়বো, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পেজেন্টস মুভমেন্ট। মানে কি? চাষিদের মুভমেন্ট, তাই না? কৃষক অভিযান, আন্দোলন যা বলবে। সন্ন্যাসী, ইজারাদারি, ইন্ডিগো, নীল বিদ্রোহ, এই যে এতগুলো বিদ্রোহ, আরো অনেক বেশি আছে, তোমরা জানবে। were nothing but the consequences of the British policy, revenue systems and forced communal cultivations of commercial cultivation of crops. এই যে বিদ্রোহগুলো, কৃষকদের এই যে বিদ্রোহ, এটার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে ব্রিটিশ সরকারের যে সমস্ত একটা খারাপ পলিসি, এক্সপ্লয়টেশন, শোষণমূলক যে নীতি, এবং আমাদের চাষিদেরকে, আমাদের কৃষকদেরকে জোরজবস্তি করে তাদের যে কমার্শিয়াল কাল্টিভেশনের যে ক্রপটাকে চাষ করানো, এটাই কিন্তু মেন কনসিকুয়েন্স হচ্ছে আমাদের এই পেজেন্ট মুভমেন্ট, ঠিক আছে? এছাড়া না 1928-এর দিকে আশপাশ তোমরা দেখবে বারদৌলি পেজেন্ট মুভমেন্ট বিকেম পার্ট অফ দ্য ন্যাশনাল স্ট্রাগল অ্যান্ড ওয়ার দ্য অ্যাসপেক্ট অফ দ্য ন্যাশনালিজম, ঠিক আছে? ন্যাশনালিজমের আমাদের এই যে অভিযানে আরো একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট আমরা যদি বলি, সেটাও কিন্তু কৃষক মুভমেন্ট, সেটা বারদৌলি পেজেন্ট মুভমেন্ট, তাই না? যেখানে তোমরা জানো বল্লভভাই প্যাটেল ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল 1928-এ। পলিটিক্যাল ডেভেলপমেন্টস, এবার দেখবো রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়া হাউস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস started propagating the sense and spirit of nationalism and awareness of democratic rights and learning of popular sovereignty. Sovereignty মানে হচ্ছে সুপ্রিমেসি। তো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তোমরা জানবে তৈরি হয়েছিল, ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, ইন্ডিয়া হাউস তৈরি হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই সমস্ত অর্গানাইজেশনগুলো তৈরি হয়, রাজনৈতিক অর্গানাইজেশন। কেন? এরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালায় এবং ভারতের মধ্যে নতুন আইডিয়া প্রপাগেট করায়, যেমন সেন্স অ্যান্ড স্পিরিট অফ নেশন, রাষ্ট্রীয়তাবোধের যে আবেগ, উন্মেদনা, সেটাকে প্রপাগেট করা, সেটাকে ছড়ানো মানুষের মধ্যে। আর কি? রাজনৈতিক অধিকারের যে সচেতনতা মানুষের মধ্যে আনা, এবং তার সাথে মানুষের হয়ে কি করে কথা বলা যায়, মানুষের রিপ্রেজেন্ট কিভাবে হব, এই পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো কিন্তু তার কাজ করেছিল, ঠিক আছে? Press and literature. English and vernacular witnessed the unprecedented rise of Indian-owned English and vernacular newspapers in the latter half of the 19th century due to the introductions of the modern press. তোমরা জানবে আধুনিক প্রেসের কারণে কিন্তু ইংলিশ এবং ভার্নাকুলার মানে হচ্ছে আমাদের যে দেশীয় ভাষা, এই দুটো ভাষায় কিন্তু অভূতপূর্ব উন্নতি কিন্তু দেখেছে, ঠিক আছে? অভূতপূর্ব উন্নতি কিন্তু দেখেছে। তার কারণ কি? মডার্ন প্রেস। এবং তাদের মধ্যে কিছু লেখা, দেখো ইম্পর্টেন্ট জিনিস তোমরা মেনশন করবে, যে প্রেস যখন করছো, তাদের দেখলে প্রেসের ভূমিকা, তারপরে করে প্রেসের নাম করে। এখানে বোঝায় যে হাউ মাচ ইউ আর অ্যাওয়্যার। তুমি একটা আনসার লিখছো, তুমি প্রেসের সম্বন্ধে গুরুত্ব লিখলে প্রেসে এই করেছিল, কিন্তু তুমি 2-3টি প্রেসের নাম দেবে না, তাই না? ইউ শুড গিভ 2-3 নিউজ পেপার্স নেমস, যাতে করে যিনি এক্সামিনার তিনি দেখুক যে না সত্যিই সেটা কত পড়াশোনা করে এবং জানে কিভাবে আনসার লিখতে হয়। অমৃতবাজার পত্রিকা, আমি এখানে দেখো অনেক না বলেও অনেক কিছু বলা যায়। এই যেমন পেপারে তুমি 3-4টে নাম দিয়ে দেবে না, তোমার ইন্টারভিউরা বুঝতে পেরে যাবে যে সত্যি অনেক বেশি সচেতন, জানে যে আদৌ জিনিসটা কি ছিল।
তো অমৃতবাজার পত্রিকা 1868, দ্য হিন্দু 1878, দ্য বেঙ্গল, দ্য ইন্ডিয়ান মিরর, কেসরি, বেঙ্গলি. These presses played a significant role in spreading nationalist ideas, mobilizing public opinion, and inspiring youths to participate in the freedom struggle. এই সমস্ত প্রেসগুলো গুরুত্বপূর্ণ একটা সিগনিফিকেন্ট একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রীয়তাবোধের যে ভাবনা চিন্তা সেটাকে ছড়াতে, তার সাথে মানুষের মতামতকে মোবিলাইজ করা, মানুষকে এক জায়গায় করা এবং বিশেষ করে ভারতীয়দেরকে প্রভাবিত করা যে তারা যেন এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। Next, here are some notable literary works and authors that provoked nationalism among Indians during the British colonial rule. এবং ব্রিটিশ সরকারের টাইমে কিছু আমরা সাহিত্যিক কাজ দেখব যারাও কিন্তু রাষ্ট্রীয়তার বোধ মানুষের মধ্যে, দেশের প্রতি যে ভালোবাসা সেটাকে অনেকভাবে উত্তেজিত করে এবং মানুষের মধ্যে বাড়াতে সাহায্য করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ জানবে, খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, লালা লাজপত রায় দা আর্য সমাজ, বিপিন চন্দ্র পালে দ্য সোল অফ ইন্ডিয়া, অরবিন্দ ঘোষ ভবানী মন্দির, মুলকরাজ আনন্দ আনটাচেবলস। তোমরা যখন পরীক্ষায় লিখবে 2-3টে নাম লিখে নিলে হবে, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট, অত লেখার প্রয়োজন নেই। 6, ট্র্যাডিশনাল প্যাট্রিয়টিজমস, প্রচলিত যে রাষ্ট্রীয়তাবোধ, দেশের প্রতি যে ভালোবাসা। দেখো স্বদেশী মুভমেন্ট তোমরা জানবে 1905 শুরু হয়, এগেইনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল। এটা জেনারেট করেছিল একটা ইউনিক ওয়ে অফ ন্যাশনালিস্টিক ফিলিং। ভারতীয়দের মধ্যে রাষ্ট্রীয়তাবোধের যে ভালোবাসা, যে আবেগ, সেটা কিন্তু একটা ইউনিক স্টাইলে কিন্তু বাড়িয়েছিল। কিরকম? লালা লাজপত রায় তোমরা জানবে, এক্সট্রিমলি সরি, বিজি তিলক গণপতি এবং শিবাজি ফেস্টিভ্যাল শুরু করে, তাই না? কিসের জন্য? যাতে করে আমাদের ভারতীয় যারা ইয়াং মাইন্ড, যুবক, তাদেরকে আকৃষ্ট করা যায়, তারা যেন দেশের মুভমেন্টে পার্টিসিপেট করতে পারে। সোশ্যাল রিফর্ম মুভমেন্ট, কিছু সামাজিক পরিবর্তন আমরা এবার দেখব যারা নিয়ে এসেছেন। মেনি সোশ্যাল রিফর্মস ওয়ার কন্ডাক্টেড টু রিমুভ দ্য ইভিলস অ্যান্ড ইল প্র্যাকটিসেস। দেখো সোশ্যাল রিফর্মের কি আছে, এটা এবং কেন নিয়ে আসা হয়? তোমরা রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, তারপরে হচ্ছে তোমার কেশবচন্দ্র সেন, জ্যোতিবা ফুলে, এরা কিন্তু অনেক সোশ্যাল অর্গানাইজেশন নিয়ে আসে, তাই না? কিছু রিফর্মস নিয়ে আসে সমাজে যে সমস্ত ইভিলস, খারাপ এবং ইল প্র্যাকটিসেস চলছিল সেটাকে রিমুভ করার জন্য। অনেক কিছু, পলিগেমি থেকে শুরু করে, আনটাচেবলস থেকে শুরু করে, অনেক ধরনের অপারেশন চলছিল, তাই না? তার জন্য নিয়ে আসা হয়। Thus many people gather under the umbrella of the national unity and to fight against the colonial rulers. এই মুভমেন্ট গুলো অনেক জায়গাতেই কিন্তু খুব দারুণভাবে সফল হয়েছিল এবং irrespective of the caste, social classes, মানুষ এক জায়গায় নির্বিশেষে, তাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এক জায়গায় একটা আমব্রেলা নিচে আসে, ন্যাশনাল ইউনিটি নিচে রাষ্ট্রীয়তা একতা কিন্তু তৈরি করা হয় ব্রিটিশ সরকার এগেনস্টে। তো সোশ্যাল রিফর্ম মুভমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল রোল প্লে করে মানুষকে মোবিলাইজ করার জন্য, মানুষকে এক জায়গায় নিয়ে আসার জন্য, গ্যাদার করার জন্য। ইকোনমিক ক্রিটিক, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানবে যে ব্রিটিশ সরকারের যে এক্সপ্লয়টেশন, আমাদের কিছু ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, তারা কিন্তু একদম এক্সপোজ করে দেয় তাদের নেচারটাকে। যেমন দাদাভাই নওরোজি's পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রমেশ চন্দ্র দত্ত's ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং রাজানী পালমে দত্তর ইন্ডিয়া টুডে expose the spurious or benevolent or altruistic or humanitarian character of the crown and British Raj and advocated for boycott of British related indulgence in Indian system. দাদাভাই নওরোজি's poverty and un-British rule in India তিনি লিখেছিলেন। রমেশ চন্দ্র দত্তর ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, রাজনী পালমে দত্ত ইন্ডিয়া টুডে, এই যে বইগুলো তেনাদের লেখা কাজ, এই বইগুলো এবং এরা কি এক্সপোজ করেছিল? দেখো যে ব্রিটিশ সরকারের যে বেনিভলেন্ট নেচার, আমাদের প্রতি যে সহানুভূতি দেখায়, একটা হিউম্যানিটেরিয়ান দেখায়, একটা অল্ট্রুইস্টিক নেচার, তাই না? দেখাচ্ছে আমি কত বেশি ভালোবাসি, কিন্তু আদৌ এটা নয়। এরা আমাদেরকে আলটিমেটলি শোষণ করছে, এরা নিজেদের ইন্টারেস্টে কাজ করছে এবং তার সাথে এরা বয়কট করতে বলেছিল ব্রিটিশ সরকারের সব ধরনের ইন্টেলিজেন্স। আমরা ব্রিটিশ সরকারের কোনো হস্তক্ষেপই পছন্দ করি না, আমাদের কোনো সংস্থাতে ব্রিটিশ সরকার যেন না থাকে। এবার আমরা কনক্লুশনে যাব। আমরা লিখে দিলাম কি ফ্যাক্টরস কাজ করছিল। এবার কনক্লুশন। ইন্টারন্যাশনাল মুভমেন্ট ওয়াজ এ ম্যাসিভ অ্যান্ড প্রলং স্ট্রাগল লঞ্চ এগেইনস্ট দ্য ব্রিটিশ ইম্পিরিয়ালিজম। ব্রিটিশ ঔপনিবেশিকতা বাদ বা ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের এগেনস্টে আমাদের এই যে রাষ্ট্রীয় যে অভিযান, এটা বিশাল ছিল এবং অবভিয়াসলি দীর্ঘস্থায়ী, তাই না? একটা প্রলং স্ট্রাগল। তোমরা জানবে 1885 থেকে 1947 বিশাল বড় একটা মুভমেন্ট, তাই না? তবে ন্যাশনালিজম ওয়াজ দ্য মেন আইডিওলজি অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্ট উইথ হুজ হেল্প দ্য স্ট্রাগল ওয়াজ লঞ্চ। এবং মেন যে আইডিওলজি এই সমস্ত মুভমেন্টে, সেটা কিন্তু রাষ্ট্রীয়তাবোধ, দেশের প্রতি ভালোবাসা, ঠিক আছে? ইন্ডিয়ান ন্যাশনালিজম রিপ্রেজেন্টেড টু মেজর আইডিয়াস। আমাদের যে রাষ্ট্রীয়তাবোধ, আমাদের যে রাষ্ট্র অভিযান, দুটোই আমরা মেজর আইডিয়াসকে
দুটো চিন্তা ভাবনাকে আমরা করেছি, সামনে রেখেছিলাম। একটা হচ্ছে অ্যান্টি ইম্পেরিয়ালিজম চিন্তাধারা, অর্থাৎ ব্রিটিশ সরকারের একটা বিরুদ্ধে আমরা কাজ করব। অ্যান্টি ইম্পেরিয়ালিজম অর্থাৎ তুমি বলতে পারো এগেইনস্ট ইম্পেরিয়ালিজম, ব্রিটিশ বিরোধী ভাবনা চিন্তা। আর একটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ রাষ্ট্রীয় একতা। আমাদের সব একটা ছাতা নিচে আসতে হবে। In other words, any person, movement, or organization that practiced and upheld these two ideas, যে কোনো ব্যক্তি, যে কোনো সংস্থা হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, অভিযান হতে পারে, যেটা এই দুটো আইডিয়াসটাকে প্র্যাকটিস করে, দুটো আইডিয়াসের জন্য কথা বলে। কি? একটা হচ্ছে ব্রিটিশ বিরোধী হয়ে, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় একতা। আমরা সেটাকে নির্দ্বিধায় কিন্তু আমরা সেটাকে একটা রাষ্ট্রীয় অভিযান বলবো, তাই না? একটা ন্যাশনালিস্ট বলবো, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। আমি আরো কন্টেন্ট